ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণী 2025 রায়মার্টিন প্রশ্নবিচিত্রার তোমাদের গণিতের দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের গণিতের যে মডেল স্কুলগুলো আমি সমাধান করছি, আজকে আমি তোমাদের 16 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। আর ইতিপূর্বে আমি অলরেডি তোমাদের জন্য 15টি মডেল স্কুল সম্পূর্ণ সমাধান করেছি। আর সেই 15টি মডেল স্কুলের ভিডিও লিঙ্কগুলো আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে রেখেছি, সেগুলো তোমাদের প্রয়োজন হলে সেগুলো অবশ্যই দেখে নিও। চলো আজকের 16 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন কী আছে দেখে নিই। বলছে সঠিক 1 নম্বর দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো, লেখো। দেখো একে থেকে প্রশ্ন হচ্ছে 0.999999 কটা নয় থাকছে, 1 2 3 4 5, এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হলো। অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি এই গণিতগুলো আমরা আগে সমাধান করেছি। 3.1 2 3 9 আছে, মানে কি পরবর্তী অঙ্ক 9, অর্থাৎ পূর্ববর্তী অঙ্ক 1 বেড়ে যাবে 10, 10-এর শূন্য হাতে 1, 9 আর কি 10-এর শূন্য হাতে 1, 9 আর কি 10-এর শূন্য হাতে 1, আর এখানে 1, অর্থাৎ তোমাদের উত্তর হচ্ছে তোমাদের অপশন নম্বর বি, সঠিক উত্তর 1। পরের প্রশ্ন হচ্ছে 94 গুণিতক 106 এর মান কত। দেখো এখানে গুণ করতে বলছে, মানটা আমরা গুণ করে এর সঠিক উত্তরটা বের করে নিতে পারবো। চলো গুণ করি আমরা। দেখো আমরা প্রশ্নটা তুলে ফেলেছি, এবার আমরা গুণ করব। বড় সংখ্যাটা আগে লিখি, সুবিধা হবে। 106 আর 94 গুণ করি আমরা। 6 4 24, 4 হাতে 2, আর 4 0 0 আর 2 কত হবে 2, 6 4 24 আর 4 1 4, 9 6 54 4 আর 9 0 0 9 6 54 আর 9 1 9, কেমন 9 1 9। বেশ, কত হলো দেখো, 4 করতে 4 6 5 4 9 আর 9, 9964। কোন অপশানটা সঠিক হচ্ছে? 9964। কোন অপশানটা তোমাদের সঠিক হচ্ছে? দেখো অপশান 9964 হচ্ছে অপশান নম্বর এ হচ্ছে সঠিক উত্তর, 9964। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে 0.0081 এর বর্গমূল। আমরা এখানে মুখে মুখে করে নিতে পারি। দেখো দশমিকের পূর্ববর্তী অঙ্কগুলো আমরা ডান দিক থেকে দুটো করে অঙ্কের নিচে দাগ দেবো। দেখো 81-র বর্গমূল কত হবে? 9 জানি আমরা, আর দুটো শূন্য মানে একটা শূন্য বর্গের, সুতরাং করবে 0.09। কত হচ্ছে? 0.09 তোমাদের সঠিক উত্তর। 0.89 0.09 তোমাদের সঠিক উত্তর। এই অপশান নম্বর সিটা হচ্ছে সঠিক উত্তর, কেমন? এছাড়া আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে পারি। দেখো 0.0081 এর বর্গমূল আমরা যদি করি, দেখো আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। কেমন? ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। দেখো শেষ থেকে দুটো করে অঙ্ক নিচে দাগ দিচ্ছি দশমিকের আগে। দেখো এখানে আমি কি করব, এবার 0 দশমিকটা তুলে দাও, এখানে 0 1, তাহলে 0 দিলাম, দুটো শূন্য নামলো, তাহলে এখানে দুটো শূন্য নামলে তাহলে 0 দিয়ে 0 0 0 হচ্ছে, কেমন? 0 নামলো, 0 নামে না, 81 নামলো, 81, আর 0 তো ডবল হয় না। এখানে কোন জোড় সংখ্যার কোন বর্গের নামতে আমরা 81 কাটবো? 9 81, অর্থাৎ 0.09 হচ্ছে আমাদের সঠিক উত্তর, কেমন? তাহলে 0.008 এর বর্গমূল কত হবে? সমান কত হচ্ছে? সমান 0.09, কেমন? চলো আমরা পরের প্রশ্ন দেখি। দেখো পরের প্রশ্ন হচ্ছে যে a + b² + a² + 6a + 9 হলে b এর মান কত। b এর মান, ধনাত্মক মান কত হচ্ছে আমরা দেখি। ধনাত্মক মান প্লাস মাইনাস হতে পারে। দেখো a + b², দেখো কি মানটা বলেছে আমাদের, বলেছে a + b² = a² + 6a + 9। এর কার মান জানতে চাইছে? বি এর মান। এই বি এর মানটা কত আমাদের বের করতে হবে। বি মানে কি? এই 9 এর বর্গমূল। দেখো এর হোল স্কোয়ার প্লাস, সূত্র অনুযায়ী আমরা 2 পাবো, 2 × a × b হচ্ছে, আমরা একটু ফাঁকা দিয়ে প্লাস 9 এর বর্গমূল করি, কত হবে? 9 এর বর্গ 9 81, 3, এখানে 3 হবে, এখানে 3 হবে, 3 বর্গ 3 3 কত হচ্ছে? 9 হচ্ছে, কেমন? 3 3 9 হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা এই 3টা এখানে বসিয়ে দেবো। তাহলে 6 3 × 6 সমান কি a² + 3 × 6, তাহলে 6a হবে, 6a পাচ্ছে, আর প্লাস 3 বর্গ অর্থাৎ কত হচ্ছে? 9 হচ্ছে। তাহলে এখানে কি পাচ্ছি আমরা? 3 পাচ্ছি। বি এর মান কত হচ্ছে? 3। তাহলে সূত্র অনুযায়ী কী পাবো আমরা? তাহলে a + b² পাবো, অর্থাৎ a + 3, এখানে 3 হবে, এই লাইনটা তোমরা বাদ দেবে। তাহলে কী হবে? a² + 2ab + b², অর্থাৎ a + 3 এর হোল স্কোয়ার। তাহলে বি এর মান কত হলো? বি এর মান 3, অতএব 3 = কত হলো? b =
অর্থাৎ এখানে বি ইকুয়ালস টু কত হবে, বি ইকুয়ালস টু কত হবে 3। বি এর ধনাত্মক মান কত হলো 3 হলো, বি এর ধনাত্মক মান কত হলো 3। অপশান নাম্বার কোনটা হবে তোমাদের সঠিক উত্তর? অপশান নাম্বার দেখো, অপশান নাম্বার কোনটা হবে? অপশান নাম্বার সিটা হবে সঠিক উত্তর, 3 হবে। চলো পরের প্রশ্ন দেখি, সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/25 পূর্ণবর্গ হলে কে এর মান কত? চলো কে এর মানটা যাচাই করি আমরা, কে এর মান কত হতে পারে। কি প্রশ্নটা বলা হয়েছে? সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/25 সঙ্গত। দেখো সি স্কোয়ার মানে সি এর বর্গ করে নিই, সি এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু কে ইন্টু সরি কে না সি, এখানে সি হবে, সি 2 ইন্টু সি ইন্টু কত হচ্ছে, একটু ডিস্টেন্স রেখে আমরা প্লাস দিলাম, আর 1/25 বর্গটা করে নিই, অর্থাৎ 5 5×5 5, 25 বর্গমূল করলাম, 5 করলাম, 1/5 বর্গ, কেমন? তাহলে কত হলো? এখানে 1/5টা এখানে বসবে, 1/5 বসবে, তাহলে কত হলো? কি হলো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী হচ্ছে, আমরা কি পেলাম? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, অর্থাৎ এখানে কার মান জানতে চাইছে? কে সি এর মান, কে এর মানটা জানতে চাইছে। সুতরাং আমরা করবো কি, সি স্কোয়ার প্লাস দেখো 2/5 হচ্ছে, 2/5 উপরে 2 হচ্ছে, 2 কে 2 আর 5 নিচে আছে, হরে 5 আছে, আর ইন্টু হচ্ছে সি, ইন্টু সি প্লাস 1 কত হবে, 1/5×25, কেমন? তাহলে কত হলো? তাহলে কে এর মান কত হলো? এখানে কে এর মান কিন্তু কে ইন্টু সি, সিটা আলাদা রাখো, কি পড়ে থাকছে 2/c, অতএব কে ইকুয়ালস টু কত পড়ে থাকছে 2/5, কেমন? কে ইকুয়ালস টু কত হচ্ছে 2/5। চলো পরের প্রশ্ন দেখি, তাহলে এটা অপশান নাম্বারটা, অপশানটা দিয়েছে কত হচ্ছে, অপশানটা দিয়েছে, অপশান কোনটা হবে দেখো, অপশান নাম্বার 2/5, অপশান নাম্বার এটাও সঠিক উত্তর 2/5। পরের প্রশ্ন দেখো অপশান নাম্বার কিন্তু এটা হবে তোমাদের, এটা একটু দেখো ধনাত্মক মান দিয়েছে এখানে, কে এর মান বলেছে, কে এর প্লাস মাইনাস দিয়েছে। দেখো অপশান নাম্বার তোমাদের এই ডিটা হবে সঠিক উত্তর, কেন বলছি তোমাদের বোঝাচ্ছি। দেখো 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 কে এর ধনাত্মক মান, দেখো কে এর সঠিক নির্দিষ্ট মান নাই, কে এর মানটা কি ধনাত্মক হতে পারে, আবার ঋণাত্মক হতে পারে, কেন? দেখো দেখো কে এর মানটা কিন্তু অ্যাকচুয়ালি সঠিক করে দেওয়া নেই, কে এর মানটা কিন্তু হতে পারে, আমি কে এর মানটা কিন্তু এখানে পজিটিভ হতে পারে, আবার নেগেটিভ হতে পারে। সুতরাং কী হবে, ধনাত্মক মান বা ঋণাত্মক মান যে কোনো একটা হতে পারে। তাহলে সুতরাং আমরা কে এর মানটা কী করবো, প্লাস মাইনাস 2/5 করতে পারি, কেমন? তাহলে তোমাদের অপশান নম্বর ডিটা সঠিক উত্তর হবে 2/5 প্লাস মাইনাস, কেমন? চলো পরের প্রশ্ন দেখি আমরা, ত্রিভুজের সর্বসমতার শর্ত নয় কোনটা হবে? দেখো ত্রিভুজের সর্বসমতার শর্ত হবে না কোনটা? অপশান নাম্বার তোমার কোনটা হবে, এস 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 সাইড অ্যাঙ্গেল, আচ্ছা আচ্ছা হচ্ছে এস এ এস আর এইচ এস, দেখতে পাচ্ছি আমরা অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর তোমাদের। এই ত্রিভুজের সর্বসমতার শর্ত হবে না এ অ্যাঙ্গেল, অর্থাৎ কোন এ কিন্তু ত্রিভুজের সর্বসমতার শর্ত হতে পারে না। চলো পরের প্রশ্ন দেখি, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? দেখো আমরা জানি যে ত্রিভুজের মান, অর্থাৎ আমরা জানি ত্রিভুজের 3টি বাহু, অর্থাৎ 3টি বাহুর দেখো বৃহত্তম বাহু অপেক্ষা ক্ষুদ্রতম বাহুদের যোগফল যদি বৃহত্তম বাহু অপেক্ষা বেশি হয়, সুতরাং সেক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে। তাহলে অপশানগুলো দেখে নিই। অপশান নম্বর এ হচ্ছে, এর বৃহত্তম বাহু কোনটা খুঁজি আমরা, 8 হচ্ছে। অপশান এর হচ্ছে বৃহত্তম বাহু হচ্ছে 8, আর ক্ষুদ্রতম বাহু হচ্ছে এই দুটো, অর্থাৎ এর যোগফল কত হবে, 4 4 8 হচ্ছে, 8 সমান হচ্ছে। সুতরাং এক্ষেত্রে সমান অথবা কম হলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে না। বৃহত্তম বাহুর অপেক্ষা ক্ষুদ্রতম বাহুদের যোগফল সমান, বৃহত্তম বাহুর সমান অথবা এর কম হলে কিন্তু এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে না, এটা হবে না। অপশান নম্বর এ হবে না। অপশান নম্বর বি দেখি, 2 সেমি 3 সেমি 6 সেমি, বৃহত্তম বাহু হচ্ছে 6 সেমি, তাহলে ক্ষুদ্রতম বাহুতে হচ্ছে এর যোগফল 3 আর 2, এই যোগফল কিন্তু বৃহত্তম বাহু অপেক্ষা কম হচ্ছে, এই ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে না। 3 সেমি 4 সেমি 5 সেমি, 5 সেমি দেখো 5 সেমি অপেক্ষা ক্ষুদ্রতম বাহুতে হয় 5 সেমি হচ্ছে বৃহত্তম বাহু, আর ক্ষুদ্রতম বাহুতে হচ্ছে 3 সেমি আর 4 সেমি, এর যোগফল কত হচ্ছে 4 3 7 হচ্ছে 7, সুতরাং বৃহত্তম বাহু অপেক্ষা বেশি হচ্ছে, সুতরাং এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে, আর কোনো খোঁজার প্রয়োজন নেই। অপশন নম্বর সিটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে একটি ত্রিভুজের মধ্যমার সংখ্যা কতগুলো হতে পারে? একটি ত্রিভুজের মধ্যমার সংখ্যা 3টি হতে পারে। একটি ত্রিভুজে যে কোনো একটি ত্রিভুজের মধ্যমার সংখ্যা কতগুলো হবে? 3টি হবে, কেমন?
চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন হচ্ছে 200 মিটার ও 240 মিটার লম্বা দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে ঘন্টায় যথাক্রমে 42.5 কিমি ও 36.7 কিমি গতিবেগে পরস্পরের দিকে এগিয়ে আসছে। ট্রেন দুটি মিলিত হওয়ার কত সময় পরে পরস্পরকে অতিক্রম করবে? চলো দেখতে পাচ্ছি আমরা এই দুটি ট্রেনের আমরা কি যোগ করব, এই ট্রেন দুটির দৈর্ঘ্য যোগ করব, যোগ করার পর তারপরে ইয়ার গতিবেগ দুটো আমরা আপেক্ষিক গতিবেগ হিসেবে আমরা এই দুটোকে যোগ করব, যোগ করার পর আমরা উত্তরটা পেয়ে যাব। চলো আমরা এই গণিতটা সমাধান করি। তাহলে প্রথমে তোমরা কি করবে না, প্রথমে করবে 2 এর আই, বলবে ট্রেন দুটির, দেখো ট্রেন দুটির দৈর্ঘ্যের সমষ্টি প্রথমে নির্ণয় করবে। ট্রেন দুটির দৈর্ঘ্যের সমষ্টি প্রথমে কি আছে, প্রথমে একটা আছে 200 মিটার, আর একটা কত আছে, আর এটা আছে 240 মিটার। 240 মিটার কত হচ্ছে 200 মিটার আর 240 মিটার কত হচ্ছে, যোগ করে দাও, যোগ করার পর কত হচ্ছে 240 কত হচ্ছে 440 মিটার, 440 মিটার। এবার তোমরা কী করবে, যেহেতু ট্রেনের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম, সেই সঙ্গে আরও বিষয়টা দেওয়া আছে কি, যে এই দুটি ট্রেনের দৈর্ঘ্যে গতিবেগ দেওয়া আছে। এই দুটি ট্রেনের গতিবেগটাকে আমরা কী করব, আপেক্ষিক গতিবেগ হিসেবে যোগ করব। দেখো এরপর আমরা কী করব, ট্রেন দুটির আপেক্ষিক গতিবেগ সমান, প্রথম ট্রেনটার গতিবেগ দেওয়া ছিল কত 42.5 কিমি, আর দ্বিতীয়টা হচ্ছে 36.7 কিমি। অর্থাৎ তোমরা কী করবে 42.5 কিমি, 42.5 কিমি, আর একটা গতিবেগ দেওয়া আছে কত, আর একটা ট্রেনের গতিবেগ হচ্ছে 36.7 কিমি। তাহলে এই দুটোকে আমরা কি যোগ করব, কেমন, কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টা সমান কত হচ্ছে, এই দুটোকে যোগ করব। তাহলে 42.5 যুক্ত কত হচ্ছে 36.7, দুটো যোগ করবো, 7 5 12 2 হাতে লেখ 6 7 তারিখে 8 6 7 8 আর এক কত হবে 9.437 79.2 কিমি, কেমন, কিমি পার ঘন্টা, 79.2 কিমি পার ঘন্টা, কেমন, 79.2 কিমি পার ঘন্টা। এই পার ঘন্টাকে আমরা কি মিটার পার সেকেন্ড করব। তাহলে মিটার পার সেকেন্ড করলে কী করবে, আমরা কিলোমিটারকে কী করব, আমরা কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ড করলে কি 1000 দিয়ে গুণ করবো আমরা, কত হবে 79 আর 2 1000 দিয়ে গুণ করলে 3টে শূন্য পাচ্ছি, আর 0.3 করে সরবে 2 আর 2 শূন্য, অর্থাৎ 79 অর্থাৎ 79,200 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এবার আমরা কি করব বলতো, এবার আমরা করব যে এই গতিবেগকে আমরা কি করব, গতিবেগকে আমরা কি, আর গতিবেগের মধ্যে আমরা পাচ্ছি দুটো, একটা গতিবেগ পাচ্ছি আর দূরত্ব পাচ্ছি, আর একটা সময় সেকেন্ড মানে কি ঘন্টাকে করেছি আমরা কি 36 সেকেন্ড পাচ্ছে। সুতরাং আমরা এই ক্ষেত্রে কী করব, আর একটা কি দূরত্ব ছিল, অর্থাৎ এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে দুটো সম্পর্ক স্থাপন করব কিভাবে না, গণিতের ভাষায়, অর্থাৎ আমরা করব কি, যে আমরা তৈরাসিক নিয়মে আমরা এর সমাধানটা করব। অতএব গণিতের ভাষায় সমস্যাটি হলো এবার আমরা দেখো প্রথমে কী করবো, দূরত্বের এককটা কী হবে, মিটার দেব, আর তারপর সময় আছে, সময়ের এককটা আমরা কী করব, সেকেন্ডে কনভার্ট করব। তাহলে এক্ষেত্রে আমরা পেলাম কি না, এর মধ্যে আমরা একটা কি মিটার পেলাম, একটা সেকেন্ড হচ্ছে অর্থাৎ 36 সেকেন্ড। সুতরাং আমরা দূরত্ব পেলাম কি 79,200, আর সময় হিসাবে কত 36 সেকেন্ড, 36 সেকেন্ড, কেমন। এরপর আমরা কি করব, আর একটা দূরত্ব ছিল 440, এবার আমরা কি করব 440 সেকেন্ডে মিটারে দূরত্ব অতিক্রম করবে কত সেকেন্ডে, জিজ্ঞাসা চিহ্ন দিলাম। এবার আমরা কি করব, এবার আমরা জানি দূরত্ব আর সময় পরস্পর সরল সম্পর্ক, আমরা জানি দূরত্ব ও সময় পরস্পর সরল সম্পর্ক, কি সম্পর্ক, সরল সম্পর্ক, কেমন। তাহলে এবার আমরা কী করব, এরপর আমরা করব যে অতএব সরল সমানুপাতিটি কত হবে, সরল সমানুপাতটি হলো
একটা পেলাম 79, 79,200 ইস টু 440 ডবল ইস টু তারপরে 3600 ইস টু জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এইটার আমরা সমানুপাত্রে বের করে নিলাম। আমরা নির্ণয়ের সময়টাকে বের করতে হবে। নির্ণয়ের সময় দেখো, অতএব নির্ণয়ের সময় কত হবে? নির্ণয় সময়, দেখো নির্ণয়ের সময়টা বের করতে হলে আমরা কি প্রথম পদ গুণিতক চতুর্থ পদ ইকুয়ালস টু দ্বিতীয় পদ গুণিতক তৃতীয় পদ। এক্ষেত্রে চতুর্থ পদ বের করবো, সুতরাং আমরা কী করবো? নির্ণয়ের সময়টা বের করবো, সুতরাং কী করবো? এই দুটোকে গুণ করে এটা দিয়ে ভাগ করব, অর্থাৎ 440 গুণিতক 3600 বাই কত হচ্ছে 79, অর্থাৎ 79,200। এই উপরের দুটো শূন্য কাটবো, নিচের দুটো শূন্য কাটবো। 36 একে 36, 36 দুগুণে 72, 7 2 আর 36 দুগুণে 72। এবার 22 একে 22, 22 দুগুণে 44 আর 22 শূন্যে 0। কেমন? কত হলো? 20। শোন কত হলো? শোনা হচ্ছে 20 সেকেন্ড। কত উত্তর বেরোলো? 20 সেকেন্ড। তাহলে অতএব তোমরা করবে কি? অতএব করবে যে ট্রেন দুটি মিলিত হওয়ার কত সময় পরে পরস্পরকে অতিক্রম করবে? ট্রেন দুটি মিলিত হওয়ার 20 সেকেন্ডের পর একে অপরকে অতিক্রম করবে। কেমন? চলো আমরা গণিতটা এরপরে গণিতটা দেখি। দেখো প্রশ্ন দেওয়া আছে, এর ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ডে ও 17 সেকেন্ডে অতিক্রম করে। দেখো প্রথমে অতএব দাও, অতএব ট্রেনটি 25 সেকেন্ডে যায় সমান কত হবে? দেখো সেতু দৈর্ঘ্য দেওয়া আছে, একটা আছে 210 মিটার। 210 মিটার প্লাস কোনটা হবে? প্লাস হবে তার নিজের দৈর্ঘ্য, ট্রেনটি নিজের দৈর্ঘ্য। তাহলে আবার একটা দেওয়া আছে, ট্রেনটি কত সেকেন্ডে যাচ্ছে? আবার একটা হচ্ছে 17 সেকেন্ডে। 17 সেকেন্ডে যায় কত হবে? দেখো সেটা হচ্ছে 122 মিটার, হচ্ছে 122 মিটার। আর সেক্ষেত্রেও তার নিজের দৈর্ঘ্য। তাহলে এই দুটোকে কী করবে? বিয়োগ করবে। কী করবে? বিয়োগ করবে। ট্রেনটি কত সেকেন্ডে যাচ্ছে? ট্রেনটি বাদ দাও, 25 থেকে 17 বাদ দাও। 25 থেকে 17 বাদ দিলে কত হবে? 8 সেকেন্ডে যায় কত হবে? 8 সেকেন্ডে যায় সময় কত হচ্ছে? তাহলে 210 থেকে 122 বাদ দিলে কত হচ্ছে? 88 মিটার। কত মিটার? 88 মিটার। আর প্লাস নিজের দৈর্ঘ্য, অর্থাৎ এই দুটো কেটে যাবে। নিজের দৈর্ঘ্য থেকে নিজের দৈর্ঘ্য বাদ দিলে কত হবে? কিছু থাকছে না। সুতরাং আমরা কী করবো? 8 সেকেন্ডে ট্রেনটি যায় কত হবে? 88 মিটার পথ। এবার দেখো 1 সেকেন্ডে কত যাবে? 1 সেকেন্ডে যায় কত হচ্ছে? 88 বাই কত হচ্ছে? 8 সঙ্গে কত হচ্ছে? 11। 11 88, 11 মিটার। কেমন? 1 সেকেন্ডে যায় কত হবে? 11 মিটার। আবার ট্রেনটি 17 সেকেন্ডে যায় কত? আবার দেখো উপরে যে কোনো একটা মান নিয়ে নাও, 25 সেকেন্ড নাও বা 17 সেকেন্ড নাও। আমরা 25 সেকেন্ড নিলে এক্ষেত্রে কিন্তু 210 মিটার থেকে আমরা কি আমাদের বাদ দিতে হবে, এর যা মান বেরোবে। সুতরাং আমরা 25 সেকেন্ডটা নিয়ে নিলাম। তাহলে 25 সেকেন্ডে যায় কত হবে? 25 সেকেন্ডে যায় কত হবে? সমান তাহলে 11 গুণিতক 25, 11 গুণিতক 25 সঙ্গত হচ্ছে 25 মিটার। সঙ্গত হচ্ছে 11 সঙ্গে 25 গুণ করো, তাহলে 25 গুণিতক 11 কত হচ্ছে? 25 আর হচ্ছে 25, 5 5 7 7 আর 2 275 মিটার। কত হচ্ছে? 275 মিটার। তাহলে 275 মিটার হয়েছে। তাহলে এক্ষেত্রে কী করবে তোমরা? এক্ষেত্রে বলবে গিয়ে নির্ণেয় ট্রেনটির দৈর্ঘ্য। অতএব নির্ণেয় ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? নির্ণেয় ট্রেনটির দৈর্ঘ্য সমান, দেখো এক্ষেত্রে 25 সেকেন্ডে যায় কত হবে? 275 মিটার। তাহলে 210 মিটার যে যাবে কত সেকেন্ডে? দেখো এক্ষেত্রে আমরা কি করব? তাহলে 275 থেকে 210 কিন্তু বাদ দেবো। যেহেতু 25 সেকেন্ড ধরেছে, সেক্ষেত্রে আমরা কী করবো? 275 থেকে 210 বাদ দেবো। তাহলে 275 বিযুক্ত 210। কেমন? দেখো বাদ দাও, 275 থেকে 210 বাদ দাও। 275 থেকে 210 বাদ দেবো, কত হচ্ছে? 5 5 আর কত হচ্ছে? আর হচ্ছে গিয়ে 7 থেকে 1 বাদ দিলে কত হবে? 6, 65 সঙ্গে কত হচ্ছে? 65 মিটার। কত মিটার? 65 মিটার। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? 65 মিটার বেরোলো। এবার কী করবো? এবার আমরা গতিবেগ বের করবো, ট্রেনটির গতিবেগ।
কেমন? তাহলে এক্ষেত্রে কী করবে, আমরা জানি কি 20x সেকেন্ডে যায় কত হবে, 20x সেকেন্ডে গিয়ে যায় কত হবে, 20x সেকেন্ডে যায় সমান কত হচ্ছে, দেখো 11 মিটার। 20x সেকেন্ডে যায় কত হচ্ছে, 11 মিটার। সুতরাং আমরা কি করব, যে এবার আমরা 1 ঘন্টা যায় কত হবে, ঘন্টায় গতিবেগটা বের করবো আমরা। 1 ঘন্টা মানে 36 সেকেন্ড, তাহলে 36 সেকেন্ডে যায় কত হবে, যায় সমান কত হচ্ছে, তাহলে 11 গুণিতক 36। এবার দেখো 3600, যেহেতু মিটার থেকে আমরা কিলোমিটারে যাচ্ছি, সুতরাং আমরা 1000 দিয়ে ভাগ করব। মিটার থেকে কিলোমিটার গেলে কত, আমরা কী করবো, 1000 দিয়ে ভাগ করব। তাহলে 1000 দিয়ে ভাগ করলে 3টে শূন্য না, 2টো শূন্য কাটো, এই নিচে 2টো শূন্য কাটো। 36 গুণ করো, 36 গুণ করলে কত হচ্ছে, 396 হচ্ছে। 36 গুণ করলে কত হবে, 396। আমরা দেখছি কত হচ্ছে, 36 আবার 36, 6 6 3 9 3, 396 কত হবে, 396/10 কিমি। এখানে কিমি লিখে দাও, আমরা মিটার থেকে কিমিতে করেছি, সুতরাং 396/10। এবার দেখো একের পিঠে একটা শূন্য মানে কি, ডান দিক থেকে একটা অঙ্কের আগে দশমিক বসবে, আর 39 পয়েন্ট কত হবে, 6 কিমি পার ঘন্টা। কেমন, 39.6 কিলোমিটার প্রতি ঘন্টা। কেমন, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তাহলে দূরত্ব আগে আমরা পেয়েছি কত, ট্রেনটির দৈর্ঘ্য পেয়েছি আমরা 65 মিটার, আর এক্ষেত্রে আমরা ট্রেনটির গতিবেগ পেলাম কত, 39.6 কিমি পার ঘন্টা বা প্রতি ঘন্টা। চলো আমরা পরের প্রশ্নটা দেখি কী আছে। দেখো পরের প্রশ্নটা দেখছি আমরা, যে 1.4641 বর্গমিটার ও 1.0609 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের মধ্যে কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি ও কত বেশি তা নির্ণয় করব। দেখো এত বর্গমিটার ক্ষেত্রফল দুটো দেওয়া আছে, তাদের বাহুর মানগুলো আমাদের বের করতে হবে। তাহলে বাহুর মান বের করার পর কী করবো আমরা, বাহুর দৈর্ঘ্য বেশি, তো কোনটার বাহুর দৈর্ঘ্য বেশি আমাদের বের করতে হবে, ও কত বেশি, আমরা কি দুটো বাহুর যেটা বড় হবে সেটা তার থেকে ছোটো বাহুটা কি বাদ দিলে আমরা কত বেশি সেটা পেয়ে যাব। তাহলে আমরা কোন বাহুটার মান বেশি সেটা বা কম সেটা আমরা বের করছি। চলো তাহলে বলেছে প্রথম ক্ষেত্রফল, দেখো একটা ক্ষেত্রফল দেওয়া আছে 1.1। প্রথম দেখো একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত দেওয়া আছে, 1.46 কত বলা আছে, 1.4641 বর্গমিটার। তাহলে অতএব বাহু কত হবে, বাহু সমান কত হবে, বাহু সমান হচ্ছে বর্গমূল 1.4641 কী হবে, মিটার, একক কী হবে, মিটার। বেশ, এক্ষেত্রে আমরা বর্গমূলের সাহায্যে আমরা কি বর্গমূলের ভাগ পদ্ধতিতে আমরা কি এর বর্গমূলের বাহুর মানটা আমাদের বের করতে হবে। বা তাহলে বাহু ইকুয়ালস টু কত হবে, আমরা তাহলে 1.4641 আমরা কী করব, ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। শেষ থেকে দুটো করে অঙ্ক নিচে দাগতো, দশমিক পর্যন্ত একটা অঙ্ক থাকছে। তাহলে 1 হচ্ছে, দশমিক তুলে দাও, কত হচ্ছে 4 6 নাম খাও, একটা ডবল করো, কত হচ্ছে 2 হচ্ছে। তাহলে এখানে কোন সংখ্যা 2 বসালে কত হচ্ছে, 22 দুগুণে 44 হচ্ছে, 2 বসালে এখানে 2 বসাও, তাহলে 22 দুগুণে কত হচ্ছে 44, কত নামলো 2 নামলো, আর কত নামবে 41। তাহলে এর শেষ অঙ্কটা ডবল করো, প্রথমটা স্থির থাকবে, শেষটা ডবল হবে 4। এখানে কত হচ্ছে, 1 যদি বসায় 241, একে কত হচ্ছে 241। কেমন, তাহলে এর বর্গমূল কত বেরোলো, 1.21 কত হচ্ছে। তাহলে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা পেলাম কি ছিল এত, অথবা এর বাহুর মানটা কত পেলাম আমরা, তাহলে 1.21 মিটার, 1.21 মিটার। আর একটি বর্গক্ষেত্রের অপর বর্গক্ষেত্রের মানটা বের করে নিই, এবং অপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, অপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা বের করি। অপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত দেওয়া ছিল, যে অপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত দেওয়া ছিল, বলেছে 1.0609 1.0609 বর্গ 1.0609 বর্গ মিটার, 1.0609 বর্গ মিটার। তাহলে অতএব বাহু কত হবে, বাহু সমান কত হচ্ছে, বর্গমূল 1.0609 মিটার।
কেমন? তাহলে বাহু কত হবে? বাহু সমান এর বর্গমূলটা আমাদের নির্ণয় করতে হবে। দেখো এখানে ছোট্ট করে করছি আমরা, দেখো 1.1.0609 এর বর্গমূলটা আমাদের বের করতে হবে। শেষ থেকে দুটো করে অঙ্ক নিচে দাগ দিয়ে দিলাম। তাহলে এগেকে এগ হলো কত নামলো, দশমিকটা উপরে তুলে দাও, কত হচ্ছে তারপরে কত হচ্ছে 06, অর্থাৎ 6 নামবে। 6 নামলে 06 দিয়ে দিলাম। তো এই একটা ডবল করে দাও, একটা ডবল করলে কত হবে 2 হচ্ছে, এখানে 6 তো আছে তাই না, এখানে যদি 0 বসে এখানে 0 বসাবো, তাহলে 20 শূন্য কত হচ্ছে 0 হচ্ছে, কত নামলো 6 নামলো, আর 0 9 নামলো, তাহলে কত হচ্ছে এই 20 শেষ অঙ্কটা ডবল করো, সরি শেষের এই 20 শেষ অঙ্কটা ডবল করলে 0 0 ডবল হয় না, তাহলে 20 বসে দেবো। এখানে কত বসাবো, এখানে যদি 3 বসাই এখানেও 3 বসাবো, তাহলে 203 3 কত হচ্ছে 609 হচ্ছে। তাহলে কত হচ্ছে আমাদের এক্ষেত্রে বাহুর মান কত বেরোলো 1.033 মিটার। এবার দেখো, এবার আমরা সহজে বুঝতে পারছি কোনটা, দেখো কোনটা বড়, কোন বাহুটার মান বড় হচ্ছে, প্রথম বাহুটার বড় হচ্ছে, অর্থাৎ 1.21 মিটারটা বড় হচ্ছে। তো কত বলা হচ্ছে 1.21 মিটারটা বড়, 1.03 মিটার থেকে 1.21 মিটারটা বড়। তাহলে এক্ষেত্রে উত্তরটা কী হবে, প্রথমটি বড়, অতএব প্রথমটির বর্গক্ষেত্র বড়। কী বলা হলো, প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি। কী হলো, প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি। এর কত বেশি, তাহলে আমরা কী করবো, প্রথম বাহু থেকে দ্বিতীয় বাহুটা বাদ দিলে আমরা কত বেশি বের করে নেবো। তাহলে এবার কি কত বেশি, দেখো বেশি কত হবে আমরা বের করে দিই। দেখো বের করি আমরা 1.21 থেকে আমরা কত বাদ দেবো 1.031 কত হচ্ছে, তাহলে কত 11 থেকে 3 বাদ দেবো কত হচ্ছে 8, 8 হচ্ছে 1 করতে 1, আর 0 পয়েন্ট হচ্ছে আর এখানে 0, 0.18 মিটার। কত মিটার বেশি হবে, 0.18 মিটার বেশি। কেমন, তাহলে কত বেশি হচ্ছে, দ্বিতীয়টি থেকে দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহু থেকে অপেক্ষা প্রথম বর্গক্ষেত্রের বাহু কত বেশি হচ্ছে 0.18 মিটার। কেমন, চলো পরের প্রশ্ন কী আছে দেখি আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো 3 নম্বর প্রশ্নটা চলে এলাম। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য বলা হচ্ছে 60 মিটার ও প্রস্থ 40 মিটার। বাগানের মাঝ বরাবর আড়াআড়িভাবে 5 মিটার চওড়া দুটি রাস্তা আছে। প্রতি বর্গ মিটারে 40 টাকা খরচ হলে রাস্তা তৈরি করতে মোট কত খরচ পড়বে। চলো আমরা এই গণিতটা সমাধান করি। তাহলে চলো আমরা গণিত করি। প্রথমে আমরা কী করবো, আয়তাকার বাগানটির ক্ষেত্রফল বের করে নিই। তাহলে বাগানের ক্ষেত্রফল আমরা বের করে নিই। বাগানের ক্ষেত্রফল কত হবে, আয়তাকার যেহেতু আছে, বাগানের ক্ষেত্রফল সমান আমরা জানি কি আয়তাকার ক্ষেত্রে এটা ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু গণিতক বাহু, দৈর্ঘ্য গণিতক প্রস্থ। দৈর্ঘ্য গণিতক প্রস্থ হচ্ছে, দৈর্ঘ্য কত ছিল 60 মিটার ছিল, দৈর্ঘ্য কত হচ্ছে 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। তাহলে 60 গুণিতক 40 কী হবে, একক কী হবে বর্গ মিটার। কত মিটার হবে বর্গ, 60 গুণিতক 40 বর্গ মিটার। কেমন, কী হচ্ছে 60 গুণিতক 40 বর্গ মিটার সমান কত হচ্ছে, সমান 60 গুণিতক 40 24 আর 2 শূন্য 2400 বর্গ মিটার। এরপর আমরা কি করব, বাগানের দৈর্ঘ্য বরাবর যেহেতু আমাদের কি একটা রাস্তা আছে, 5 মিটার চওড়া রাস্তা আছে বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর 5 মিটার চওড়া রাস্তা আছে। 5 মিটার চওড়া, এটা দৈর্ঘ্য বরাবর, এটা প্রস্থ বরাবর। 5 মিটার চওড়া কত আছে 5 মিটার, আর দৈর্ঘ্য কত ছিল 60 মিটার, আর প্রস্থ কত ছিল 40 মিটার। তাহলে এক্ষেত্রে 5 মিটার চওড়া যদি রাস্তা থাকে, তাহলে কি এই রাস্তার ক্ষেত্রফল কত আমাদের জানতে চাইছে। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে, যেহেতু প্রতি বর্গ মিটার 80 টাকা খরচ হলে রাস্তার মোট তৈরি করতে কত খরচ হবে, এক্ষেত্রে আমাদের কী করতে হবে, এই রাস্তার ক্ষেত্রফলটা বের করতে হবে। রাস্তার ক্ষেত্রফল বের করলে কী হবে, আমাদের উত্তরটা বেরিয়ে পড়বে। এক্ষেত্রে আমরা কী করবো, বাগানের দৈর্ঘ্য বরাবর যে রাস্তাটি আছে তার ক্ষেত্রফল কত হবে। তাহলে বাগানের কী বলা আছে, বাগানের দৈর্ঘ্য বরাবর যে রাস্তাটি আছে তার ক্ষেত্রফল কত হবে। দেখো প্রথমে আমাদের বের করতে হবে, কেমন, দৈর্ঘ্য বরাবর। তাহলে দৈর্ঘ্য বরাবর আছে আর একটা প্রস্থ বরাবর বের করতে হবে, এবং দৈর্ঘ্য বরাবর কী লিখবে, অতএব বাগানের দৈর্ঘ্য বরাবর যে রাস্তা আছে তার ক্ষেত্রফল কত হচ্ছে। দেখো প্রথমে কত ছিল, দৈর্ঘ্য ছিল 60 আর প্রস্থ হচ্ছে 5, এক্ষেত্রে কত হবে, এক্ষেত্রে হবে 60 গুণিতক 5,
60 গুণিতক 5 কী হবে, একক কী হবে, বর্গ মিটার, সমান 6 5 30, 300 বর্গ মিটার। আবার প্রস্থ বরাবর আবার প্রস্থ বরাবর ক্ষেত্রফল কী হবে, প্রস্থ বরাবর ক্ষেত্রফল সমান কত হচ্ছে, প্রস্থ কত ছিল 40, 40 গুণিতক 5 বর্গ মিটার, কেমন, সমান কত হচ্ছে 40 5 4 20, কত হবে 200 বর্গ মিটার। কেমন, দেখো প্রস্থ কত ছিল, কত হচ্ছে, প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে আমাদের। তাহলে প্রস্থ কত ছিল, 40 ছিল, আর দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর হলে এটা কিন্তু তার দৈর্ঘ্য হয়ে যাবে, আর এটা কিন্তু চওড়াটা হবে তার প্রস্থ হয়ে যাবে। সুতরাং আমরা কি পেলাম, আমরা এই ক্ষেত্রে ক্ষেত্রফল কত হলাম, 200 বর্গ মিটার। কেমন, এরপর কি রাস্তা দুটির মধ্যস্থলের ক্রসিং কত হবে, দেখো ক্রসিং কত হচ্ছে, এখানে দেখো এই যে ক্রসিং, দুটি রাস্তা যে ক্রসিং হয়েছে না, এই ক্রসিংয়ের ক্ষেত্রফলটা কত আমাদের বের করতে হবে। তাহলে কী বলা আছে, রাস্তা দুটির মধ্যস্থলের ক্রসিং, দেখো রাস্তা দুটির মধ্যস্থলের ক্রসিং কী আছে, ক্রসিং কত হচ্ছে, ক্রসিং এ কত হচ্ছে, দেখো 5 এদিকে 5 বর্গ মিটার হচ্ছে, তাহলে কি 5 গুণিতক 5, তাহলে 5 গুণিতক 5 কী হবে, বর্গ মিটার সমান কত হচ্ছে, সমান হচ্ছে 5 5 25 বর্গ মিটার। তাহলে 25 বর্গ মিটার ক্ষেত্রফলটি দুইবার ধরা হয়েছে, যে কত হচ্ছে, রাস্তা দুটির মধ্যস্থলের ক্রসিং এর কত ক্ষেত্রফল আছে, 2.5 বর্গ মিটার ক্ষেত্রফল রয়েছে, কি আছে, ক্ষেত্রফল। তাহলে এটা কি হচ্ছে, ক্ষেত্রফল হচ্ছে। তাহলে কত হচ্ছে, রাস্তা দুটির ক্রসিং এর কত ক্ষেত্রফল রয়েছে, 25 বর্গ মিটার রয়েছে। তাহলে এবার কি, তাই রাস্তা দুটির মোট ক্ষেত্রফল কত হবে, তাহলে এই দুটি যোগ করে এটা বাদ দিয়ে দেবে। অতএব রাস্তা দুটির মোট ক্ষেত্রফল সমান কত করবে, এই দুটি যোগ করো, 300 আর যুক্ত 200, আর এই দুটো যোগ করে বাদ দেবে কোনটা, 25 বিযুক্ত 25, কত হচ্ছে, বিযুক্ত 25 বর্গ মিটার, সমান কত হচ্ছে, 302 কত হবে, 500 বিযুক্ত 25 বর্গ মিটার, সমান কত হচ্ছে, 475 বর্গ মিটার। কেমন, তাহলে এই 400 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট রাস্তা তৈরি করতে মোট কত টাকা খরচ পড়ে, 40 টাকা প্রতি বর্গমিটার, 80 টাকা খরচ হলে তাহলে 475 বর্গমিটার রাস্তা তৈরি করতে কত খরচ পড়বে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কী হবে, মোট খরচ, অতএব মোট খরচ সমান কত হচ্ছে, যে 475 গুণিত কত হচ্ছে, 80 সমান কত হচ্ছে, এই দুটো গুণ করলে কিন্তু বেরিয়ে যাবে কত হবে, 38,000। 8 5 40, 0 হাত 4, 8 7 56, 57 58 59 60, অর্থাৎ কত হচ্ছে, 60 0 হাতে 6, আর হচ্ছে কত হবে, 8 4 32, 33 34 35 36 37 38, কত হচ্ছে, 38, আর শেষে কত ছিল, একটা শূন্য ছিল, একটা শূন্য বসিয়ে দেবো। তাহলে 38,000 টাকা খরচ পড়বে, কত টাকা, 38,000 টাকা খরচ পড়বে। চলো এর পরের প্রশ্নটা আমরা দেখে নিই। এর পরের প্রশ্ন বলা হচ্ছে যে 30 মিটার দীর্ঘ, কি বলা হচ্ছে, দেখো ভালো করে দেখো, 30 মিটার দীর্ঘ একটি জমি চাষ করতে 150 টাকা খরচ হয়। জমির প্রস্থ 5 মিটার কম হতো, তবে খরচ হতো 120 টাকা। জমিটির প্রস্থ কত, হিসাব করো। চলো এই গণিতটা সমাধান করি আমরা। দেখো পূর্বে এই গণিতটা করেছি একটু অন্যরকম, আজকে করব আরেকটা নিয়মে আমি এই গণিতটা করব। আগের মডেল স্কুলে আমি অন্যরকম একটা স্টাইলে গণিত করেছি, এবার এই গণিতটা করব আমি ঐকিক নিয়মের সাহায্যে গণিতটা করব। কীভাবে করছি দেখো, প্রথমে ছিল কি, 30 মিটার দীর্ঘ একটি জমি চাষ করতে 150 টাকা খরচ হয়েছে, আবার 5 মিটার কম হলে সেক্ষেত্রে খরচ হয়েছে 120 টাকা। এক্ষেত্রে কত টাকা কম খরচ হয়েছে, তাহলে আমরা প্রথমে কি করব, যে কম খরচ হয়েছে, লেখো অতএব কম খরচ হয়েছে কত হয়েছে, প্রথমে 150 টাকা খরচ হয়েছিল, আবার 5 মিটার কম হলে কত খরচ হতো, 120 টাকা বিযুক্ত 120। কেমন, তাহলে কত হচ্ছে, একক কী দেবে, টাকা। তাহলে কত টাকা হচ্ছে, সমান কত হচ্ছে, তাহলে 30 টাকা, কত টাকা হবে, 30 টাকা।
তাহলে এই 30 টাকা হয়েছে কম খরচ হয়েছে কত মিটার প্রস্থ কম হওয়ার জন্য? যেহেতু 30 টাকা কম হয়েছে, 30 টাকা কম খরচ হয় 5 মিটার প্রস্থ, খরচ হয় 5 মিটার কম হওয়ার জন্য কেমন? তাহলে এবার তোমরা কি করবে? দেখো এবার ওই কি নিয়ে তোমরা করবে যে 30 টাকা খরচ হয় কত 5 মিটারের জন্য, তাহলে 30 টাকা অতএব 30 টাকা খরচ হয় 5 মিটারের জন্য, 5 মিটারের জন্য। তাহলে 1 টাকা খরচ হয় কত হবে? 1 টাকা খরচ হয় কত হবে? 5/30 মিটারের জন্য। আবার কত হচ্ছে? 150 টাকা, যে কোনো একটা মান ধরে নাও। তাহলে সব থেকে বেশি কার থেকে কম হচ্ছে? 150 থেকে কম হচ্ছে। তাহলে 150 টাকায় খরচ হলে তা কত মিটারের জন্য হবে? তাহলে 5/30 হবে গুণিতক কত হবে? গুণিতক 150। কেমন? 0 করে কেটে দাও, 3 5 15 মিটারের জন্য সমান কত হচ্ছে? 5 গুণিতক 5 মিটারের জন্য সমান 5 5 25 25 মিটারের জন্য 25 মিটারের জন্য কত হচ্ছে? 25 মিটারের জন্য কত হচ্ছে? জমির প্রস্থ কত কম খরচ হতো? 25 মিটারের জন্য। তাহলে এক্ষেত্রে কী হবে? অতএব জমির প্রস্থ আমরা পেয়ে গেলাম। অতএব জমির প্রস্থ কত হবে? জমির প্রস্থ কত হবে? 25 মিটার। জমির প্রস্থ কত হচ্ছে? 25 মিটার। কেমন? শেষ হয়ে গেল। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন হচ্ছে 4 দাগের অথবা একটা প্রশ্ন আছে, দেখো যে একটি আয়তক্ষেত্রাকার হল ঘরের দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ 18 মিটার, হল ঘরের মেঝে বাঁধতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বর্গাকার টালি লাগবে হিসাব করে। চলো এই গণিতটা এই গণিতগুলো আমি পূর্ববর্তী মডেল স্কুলগুলোতে সমাধান করেছি, আজকেরও আমি করে দিচ্ছি, দেখো কোনো অসুবিধা নেই। চলো কত দাগের প্রশ্ন হচ্ছে এটা? 2 দাগের 4 অথবা, 4 দাগের অথবা, তাহলে 2 4 অথবা। কেমন? চলো এই প্রশ্নের সমাধানটা আমরা করি। তাহলে প্রথমে আমরা বের করে নেব আয়তাকার হলঘরের ক্ষেত্রফল। আয়তাকার হলঘরের ক্ষেত্রফল সমান কত হবে? আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে 30 মিটার আর প্রস্থ দেওয়া আছে 18 মিটার, সুতরাং গুণ করব বর্গ মিটার। কত আছে? 540, 18 3 54, 540 বর্গ মিটার। কেমন? এবার আমরা কি বর্গাকার প্রতিটি টালির ক্ষেত্রফল বের করব। তাহলে বর্গাকার প্রতিটি টালির ক্ষেত্রফল বের করার আগে বাহু দেখি নিই। বর্গাকার টালির লেখা, অথবা টালির বাহু 3 ডেসিমিটার সমান, যেহেতু টালির বাহুর দৈর্ঘ্য সমান বলা হয়েছে 3 ডেসিমিটার। 3 ডেসিমিটারকে আমরা কী করব? ডেসিমিটারকে আমরা বর্গ মিটারে পরিণত করব। 3 ডেসিমিটার সমান কত হবে? 0.3 মিটার। কত পড়বে? 3.3 মিটার। কেন? ডেসিমিটার থেকে মিটার গেলে বাম দিকে আসছে, সুতরাং 1 ঘর, অর্থাৎ 10 দিয়ে ভাগ করব। 3কে 10 দিয়ে ভাগ করলে 3/10 হচ্ছে। 3/10 মানে কত হচ্ছে? 3/10 মানে কত হচ্ছে? সমান, তাহলে একটা শূন্য একের পিঠে একটা শূন্য, মানে কি ডান দিক থেকে একটা অঙ্কের আগে দশমিক বসবে, 0.3 হয়ে যাবে। 0.3 মিটার। তাহলে অতএব টালির ক্ষেত্রফল কত হবে? সমান 0.3 গুণিতক 0.3 বর্গ মিটার সমান কত হচ্ছে? সমান এক্ষেত্রে হবে 3 3 9, কত হবে? 0.09 বর্গ মিটার। কেমন? চলো পরের প্রশ্ন দেখি। এরপরে কি করবো আমরা? অতএব নির্ণয় টালির সংখ্যা সমান কত করবে? দেখো মোট হলঘরের ক্ষেত্রফলকে আমরা টালির ক্ষেত্রফল দিয়ে আমরা ভাগ করলে কতগুলো টালি লাগবে আমরা সহজে পেয়ে যাব। তাহলে মোট ক্ষেত্রফল কত ছিল? 540 বাই কত হচ্ছে? 0.09 সমান কত হবে? তাহলে 540 গুণিতক আর বাই 100 দাও, 100 উল্টে দাও, কত হবে? 100 বাই কত হচ্ছে? 9, 9 6 54 60 সমান 60 গুণিতক 100 কত হচ্ছে?
তাহলে 6 কত হবে 1 2 3 তিনটে শূন্য বসে দাও, তাহলে তিনটে শূন্য বসে দিলে কত হবে 6000 হয়ে যাবে। কেমন 6000টি টালি লাগবে। তাহলে কত হলো 6000টি টালি লাগবে। তাহলে হলঘরের আয়তাকার হলঘরের মেঝোতে কতগুলো টালি লাগবে, বর্গাকার টালি লাগবে 6000টি বর্গাকার টালি লাগবে। চলো আমরা পরের প্রশ্নটা দেখি। তাহলে পরের প্রশ্ন যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। দেখো 2p + 1/p = 5 হলে p² + 1/4p² এর মান কত? এর মানটা আমরা বের করি। চলো এক্ষেত্রে আমরা কি করব, দেখো আমি প্রশ্নটা তুলে ফেলেছি। এবার দেখো এই যে মানটা দেখতে পাচ্ছি 2p + 1/p কিন্তু এর সমান হচ্ছে না, সমতুল্য মান হচ্ছে না। তাহলে p² + 1/4p² এর সমতুল্য মান কিন্তু এটা হতে পারে না। কী হবে তখন, কি এই মানটাকে আমরা কি একটু পরিবর্তন করি। দেখো উভয় পদে যদি 1/2 যদি গুণ করি, তাহলে 1/2 যদি উভয় পদে গুণ করি, গুণিতক 2p + 1/p = আবার এই পদেও গুণ করবো, পূর্ব পদে যেমন 1/2 গুণ করবো, পর পদেও তেমনি 1/2 গুণ করবো। 5 × 1/2 কত হচ্ছে বা, তাহলে 1/2 গুণ করলে প্রতিটা পদে গুণ করে দাও, 1/2 সঙ্গে 2p গুণ করো, তাহলে 1/2 গুণিতক 2p প্লাস আর 1/p গুণিতক 1/2। চলো দেখি, আর এইদিকে গুণ করলে কত হবে 5/2 হচ্ছে। দেখো বা, তাহলে এখানে 2 2 কেটে দাও, কত শুধু p পড়ে থাকছে প্লাস এখানে 1/p সঙ্গে 1/2 গুণ করলে কত 1/2p পড়ে থাকছে, কারণ p + 1/2p = কত হচ্ছে 5/2। এবার কিন্তু এই মানের সমতুল্য মান আমরা পেয়ে গেলাম। তাহলে এক্ষেত্রে কী করবো, সমান দিয়ে এর মানটা পরিবর্তন করি, p² + 1/4p², তাহলে এখানে প্লাসের মান আছে, সুতরাং প্লাসের সূত্র দিকে আমরা গণিত করবো, p + 1/2p এর হোল স্কোয়ার মাইনাস 2 × p × 1/2p। কেমন 2p কেটে দাও, কত হচ্ছে 1 পড়ে থাকছে। দেখো এখানে p + 1/2p এর মান কত হবে 5/2 হচ্ছে, সেটা কত হচ্ছে, তাহলে 5/2 এর হোল স্কোয়ার মাইনাস 1, এখানে কিছু পরে মানে 1 পড়ে আছে, সুতরাং কত হবে 25/2 4 মাইনাস 1, সেটা কত হচ্ছে 25 - 4 × 4 4 বাদ দাও, বাকি 4 = 25 থেকে 4 বাদ কত হচ্ছে 21/4। তাহলে 21/4 মানে কত হচ্ছে, অ্যাকচুয়ালি 21/4 হচ্ছে মানে কি 21/4 মানে কি আমরা 21কে 4 দিয়ে ভাগ করব, তাহলে 4 5 20 হচ্ছে, তাহলে 1 নামলো। তাহলে আমরা কি করতে পারি, সমান 5 পূর্ণ 1/4 করতে পারি। আবার দশমিকেও প্রকাশ করতে পারি, দশমিক দিয়ে 0 নিলাম, তাহলে কত হচ্ছে 5 4 2 8 হচ্ছে 2 নামলো, কত হচ্ছে 0.0 4 5 20, কত হচ্ছে দশমিকের মান বের করলে 5.25 হবে। যে কোনো একটা মান তোমাদের যেটা চাইছে সেটা তোমাদের উত্তরটা বসে দাও। 21/4 হতে পারে, আবার 5 পূর্ণ 1/4 হতে পারে, আবার 5.25 হতে পারে। কেমন, যে মানটার অ্যান্সার চাইছে সেই মানের অ্যান্সারটা তোমরা বসিয়ে দেবে। কেমন, চলো আমরা পরে গণিতটা করি। চলো পরের প্রশ্নটা কি বলেছে দেখো, পরের প্রশ্নটা বলেছে যে m-1/m-2 = 6 হলে যে m-2 এর হোল স্কয়ার প্লাস 1/m-2 এর হোল স্কয়ারের মান কত। চলো এই গণিতটা আমরা সমাধান করি। দেখো এটাও একটু আরেকটা প্রবলেমস হচ্ছে। দেখো এই গণিতের বা এর এই সংখ্যার এই মানের সমতুল্য মান কিন্তু এটা হচ্ছে না। m-1/m-2, এখানে m-2 আছে, এখানে শুধুমাত্র m আছে। এক্ষেত্রে এই মানের সমতুল্য মান হতে গেলে আমরা কি করব, একটা -2 এর প্রয়োজন। তাহলে আমরা যদি উভয় পদে যদি -2 বিয়োগ করি কি করব, তাহলে m-1/m-2, তাহলে উভয় পদে -2 করলে = 6 - 2 হয়ে যাবে। তাহলে ব্র্যাকেট তুলে -2টা আছে, তোমরা এদিকে নিয়ে চলে আসো। তাহলে m-2 হচ্ছে, তাহলে এর ব্র্যাকেট দাও -m1/m-2 হয়ে গেছে, = 6 থেকে 2 বদলে 4 হলো। তাহলে এই মানের সমতুল্য মান কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে কী করবো এবার, দেখো এবার করবো আমরা a² + b² এর সূত্র হচ্ছে a - b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে কী করবো, তাহলে m-2, তাহলে কী হচ্ছে মাইনাস দেবো 1/m-2 এর হোল স্কোয়ার প্লাস 2 × m-2 × 1/m-2। তাহলে m-2 কেটে গেল, কী পড়ে থাকলো 2 পড়ে থাকলো, সমান এর মানটা কত পেলাম 4 পেলাম। তাহলে এর মানটা আমরা কি এর সমতুল্য মান আমরা পেয়ে গেছি। দেখো কত হলো 4 হলো, 4 বর্গ প্লাস 2 কী হচ্ছে 4 4 16, 16 প্লাস 2 সমান কত হচ্ছে 18, কত পেলাম 18। তাহলে এখানে কি বলা হয়েছিল, এর মানটা কত পেলাম আমরা, এর মানটা পেলাম 18। চলো আমরা এর পরের প্রশ্ন দেখি। এর পরের প্রশ্নটা বলা হচ্ছে, দেখো
এর পরের প্রশ্ন হচ্ছে সিক্স প্লাস মাইনাস সিক্স বাই এক্স ইকুয়ালস টু 5 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x² মান কত। চলো আমরা এই গণিতটা আমরা সমাধান করি। দেখো এই যে মানটা দেওয়া আছে, দেখো এই মানের মধ্যে একটা কমন পাবো আমরা। দেখো এখানে যদি 6 দেখো উভয় পদে কিন্তু 6 গুণ আছে, তাহলে 6 যদি কমন নিয়ে নিই তাহলে 6 কমন নিলে কত হচ্ছে, তাহলে এক্স মাইনাস 1/x পড়ে থাকছে, তাই না, ইকুয়ালস টু 5। এই 6টা আমরা এই দিকে নিয়ে চলে আসবো, তাহলে কী পড়ে থাকবে এক্স মাইনাস 1/x ইন্টু ইকুয়ালস টু 5 কত হবে 6। তাহলে এক্স মাইনাস 1/x এর মান কত পেলাম 5/6। এটাকে আমরা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab এই সূত্র অনুযায়ী আমরা করবো। দেখো এক্স মাইনাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস হলে এটা প্লাস দাও 2 ইন্টু এক্স ইন্টু 1/x এক্স কেটে দাও, এখানে এর মানটা হলো কত 5/6। 5/6 কত হচ্ছে 5/6 এর হোল স্কোয়ার প্লাস 2 কত হচ্ছে 5/6 এর বর্গ হলো 5 5 25 আর 6 6 36 প্লাস 2 কত হচ্ছে কত 25 প্লাস 36 দিন কত হবে 72। তাহলে 72 বাই কত হবে 36 ইকুয়ালস টু কত হবে, তাহলে 25 আর 72 কত হচ্ছে 5 2 7 হচ্ছে 7 2 কত হবে 9, 97/36 কত হচ্ছে 97/36 মানে কি 97কে আমরা 36 দিয়ে ভাগ করতে পারি। দেখো 36 দিয়ে ভাগ করলে 36 দুগুণে কত হচ্ছে 72, কত নামলো 5 আর 2 25 কত হচ্ছে 2 পূর্ণ কত হচ্ছে সমান 2 পূর্ণ 25/36। এটা উত্তর হতে পারে বা এটা উত্তর হতে পারে কেমন। চলো আমরা পরের প্রশ্নটা দেখি। চলো পরের প্রশ্ন দেখো, এখানে পরের প্রশ্ন দেওয়া আছে যে 8xy এর মান দেওয়া আছে, এই 8x ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান লেখো, যেটা এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 5 এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1। এই দুটো মান দিয়ে আমাদের এই গণিতটা সমাধান করতে হবে। চলো আমরা করি। প্রথমে দেওয়া আছে 8xy ইন্টু দেওয়া আছে ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 5 দেওয়া আছে, আর এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কত হচ্ছে 1 দেওয়া আছে। তাহলে প্রথমে দেখো এই 8xটাকে একটু যদি ভাঙি আমরা কী পাবো, দেখো প্রথমে আমরা পাবো কি সমান, তাহলে 4 ইন্টু পাবো, তাহলে 2xy ইন্টু কত পাবে, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এই যে 2xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর একটা সূত্র আমরা জানি কি, যে 2xy অর্থাৎ দেখো এর সূত্র হচ্ছে গিয়ে 2xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একটা সূত্র হচ্ছে কি, তাহলে এক্স প্লাস বি হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্র অনুযায়ী আমাদের গণিতটা হয়। আর এটা আছে এই 4, কেমন, এই যে 4-এর মানটা সরি এখানে একটু আমি ভুল করে দিচ্ছি, এখানে 2x হবে না 2 ইন্টু হবে, এখানে এই 4xy ইন্টু 2 করো, এই 2 ইন্টুর এর সূত্রটা আছে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্রটা আমরা পাবো। তাহলে 8xyকে যদি ভাঙি আমরা কি 4xy আর 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ 8xyকে ভাঙলে কী পাবো 2xy ইন্টু 2 পাবো। এই দুইটা এর সঙ্গে গুণ করলে কি 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র হচ্ছে কি এইটা, অর্থাৎ 2 ইন্টু কত হচ্ছে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র হচ্ছে এটা, কেমন। আর এটা কি 4xy এর সূত্র আমরা জানি কি, তাহলে 4xy এর সূত্র একটা জানি আমরা কি 4xy এর সূত্র জানি কি জানি বলো তো, এটা কিন্তু মাইনাস হয়ে যাবে। দেখো এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, কেমন, এই সূত্র আছে, আমরা এই দুটো সূত্র পেয়েছি। তাহলে এর মানটা আমরা প্রথমে লিখি, তাহলে 4xy এর সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এটা তোমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দিতে পারো, ইন্টু এটাও দ্বিতীয় বন্ধনী দাও, তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র হচ্ছে কি এটা, অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, কেমন। এই দুটো মানটা বসে দিই, মানটা এক্স প্লাস ওয়াই এর মান 5 আর এক্স মাইনাস ওয়াই এর মান 1, তাহলে এর মানটা বসায় এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 5 এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার হচ্ছে 1, কেমন, ইন্টু এর মানটা হচ্ছে 5 এর হোল স্কোয়ার আর প্লাস হচ্ছে গিয়ে প্লাস এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 1 এর হোল স্কোয়ার, কেমন। চলো এবার মানটা আমরা বসে দিই, এবার দেখো মানটা বসিয়ে দিয়েছি, এবার আমরা সমাধান করি। 5 5 25 হচ্ছে 5-এর বর্গ 25 মাইনাস 1-এর বর্গ 1, তাহলে আমরা করে ফেলেছি। তাহলে 5-এর বর্গ কত হচ্ছে 25 প্লাস 1-এর বর্গ হচ্ছে 1,
কত হচ্ছে, তাহলে 25 থেকে যদি 1 বাদ দিই কত হচ্ছে, আমরা 24 পাবো, গণিতক 25 সঙ্গে 1 যদি যোগ করি কত হচ্ছে 26 পাবো। তাহলে কত হচ্ছে 24 আর 26 আমরা যদি গুণ করি তাহলে কত হবে, 24 আর 26 যদি আমরা গুণ করি কত হবে, 6 4 24, 4 হাতে 2, 6 2 12, 13 14, 24 6 144 আর 24 দুগুণে 48, কত হচ্ছে 4 8 4 12 2 হাতে 1 4 5 কে 6 624, কত হচ্ছে 624। তোমাদের উত্তর কত হচ্ছে 624। তাহলে চলো পরের প্রশ্নটা আমরা দেখি। পরের প্রশ্ন কী বলা হচ্ছে, যে পরের প্রশ্ন বলছে 4a² প্লাস 4 ইন্টু 4 প্লাস 1/a², বীজগাণিতিক সংখ্যামালাকে পূর্ণ প্রকারে প্রকাশ করে মান নির্ণয় করো যখন a ইকুয়ালস টু -1/2। তাহলে এই প্রশ্নের সমাধানটা আমরা করি। চলো কী বলা হচ্ছে, প্রথমে বলছে 4a² প্লাস 4 ইন্টু 4 প্লাস 1/a²। তাহলে বলা হচ্ছে কি এর মান হচ্ছে a ইকুয়ালস টু -1/2 বলা হচ্ছে। এদিকে দেখো ইকুয়ালস টু দাও, এই বর্গ পূর্ণ বর্গের প্রকাশ করো। তাহলে কি হচ্ছে, আমরা জানি 2a² মানে কি 4a² মানে কি 2a এর হোল স্কোয়ার, 2a এর হোল স্কোয়ার প্লাস, সুতরাং যে 2 পাবো ইন্টু 2a পাচ্ছে ইন্টু 1/2, একটু ফাঁকা রাখি আমরা, প্লাস 1/a এর হোল স্কোয়ার করবো। 1/8 আমরা এখানে বসাবো, কেমন। তাহলে এবার দেখো এ কেটে যাবে, 2 দুগুণে 4, প্রমাণ হয়ে গেছে আমাদের। তো কী সূত্র পেলাম, 2a প্লাস 1/a এর হোল স্কোয়ার, কেমন। এবার পূর্ণ বর্গের প্রকাশ করে ফেললাম আমরা। এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে -1/2, তাহলে এক্ষেত্রে মানটা বসে দিই, 2 ইন্টু -1/2, কেমন। এবার প্লাস 1/এর মান হচ্ছে কী হবে -1/2, কেমন। চলো এক্ষেত্রে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে হোল স্কোয়ারটা করে দিই। এবার আমরা যদি ব্র্যাকেট তুলি দেখি, আমরা ব্র্যাকেট তুলে কী হবে 2/2 অর্থাৎ কেটে যাবে, -1 থাকছে, -1, তাহলে কি 2 কেটে গেলে -1 পরে থাকছে, প্লাস এখানে 1/2টা উল্টে দাও কী হবে, তাহলে কি মাইনাস কত হবে 2, মাইনাস কত হবে 2, কেমন। -2 -1/2টাকে যদি উল্টে দিই কত হবে, মাইনাসটা এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হলো, 1/2, 2 শুধু পড়ে থাকলো, কেমন। এদিকে মানটা কত হলো, তাহলে কি দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবে, এটা দ্বিতীয় বন্ধনী দাও, দ্বিতীয় বন্ধনী দিয়ে হোল স্কোয়ার দিয়ে দাও, ইকুয়ালস টু দাও। তাহলে এবার কি ব্র্যাকেট তুলো, তাহলে আমরা যদি ব্র্যাকেট তুলি তাহলে কত হচ্ছে -1 প্লাস মাইনাসে -2, তাহলে হোল স্কোয়ার দিলাম, কত হচ্ছে অ্যান্সার। তাহলে কী হচ্ছে -1 -2 কত হচ্ছে, তাহলে -3 এর হোল স্কোয়ার, 3 হোল স্কোয়ার মানে কি অ্যান্সার হবে তোমাদের কত হবে 9। -3 এর বর্গ যদি 9 হয় তাহলে কীভাবে হলো, তাহলে -3 সঙ্গে -3 যদি আমরা গুণ করি, 3 3 9 হচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে, তাহলে কত হবে ধনাত্মক মান হচ্ছে, তাহলে -3 এর বর্গ কত হচ্ছে 9 হচ্ছে। এক্ষেত্রে আমরা কি অ্যান্সারটা পেয়ে গেলাম 9, একটা উত্তর পেলাম, আর একটা উত্তর পেলাম 2a প্লাস 1/a এর হোল স্কোয়ার। এটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করলাম, আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করলাম, আর তার মান হলো কোনটা, এটা 9, কেমন। বেশ, চলো আমরা পরের প্রশ্ন কী আছে দেখি। আমরা পরের প্রশ্ন দেওয়া আছে দেখি, পরের প্রশ্ন দেওয়া আছে কি সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করো, সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করো। a মাইনাস বি কী দেওয়া আছে মানটা, চলো আমরা করি। তাহলে কী দেওয়া আছে দেখো, মানটা এরকম ক্রমিক গুণফল করার পূর্বে আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। দেখো a মাইনাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু a⁴ প্লাস বি এর 4 ইন্টু a8 প্লাস বি এর 8, কেমন। এবার প্রথম গুণ করবো আমরা, এই দুটোকে গুণ করলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি। তাহলে এই কোন সূত্র জানি আমরা, কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, সরি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা এই দুটো গুণ করলাম, কেমন। আবার কি থাকলো, এগুলো তুলে দাও, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কেমন। আচ্ছা a⁴ প্লাস b⁴ ইন্টু a⁸ প্লাস b⁸, কেমন। তাহলে কী হলো, দেখো এই দুটোকে আমরা গুণ করবো। দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী পাবো, তাহলে a⁴ মাইনাস b⁴, কেমন, ইন্টু কত হচ্ছে ইন্টু a⁴ প্লাস b⁴, ইন্টু a⁸ প্লাস a⁸ প্লাস b⁸, ইকুয়ালস টু কত হচ্ছে, এই দুটোকে গুণ করি আমরা, এদের গুণ করলে কত হবে a⁸ হবে মাইনাস a⁸ হবে, কেমন, ইন্টু a⁸ প্লাস b⁸,
ইকুয়ালস টু কত হচ্ছে, দেখো ইকুয়ালস টু কত করবে, দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একই রকম সূত্র অনুযায়ী আমরা পাচ্ছি, তাহলে টু দি পাওয়ার কত হবে 8 16 কত হচ্ছে 16 হবে। কেমন, তাহলে টু দি পাওয়ার 16 মাইনাস বি টু দি পাওয়ার 16, এটা হচ্ছে তোমাদের উত্তর। চলো আমরা পরের প্রশ্নটা দেখে নিই কী আছে। পরের প্রশ্ন দেওয়া আছে মূলত জ্যামিতি তোমাদের দেওয়া আছে, জ্যামিতিটা তোমরা করবে আর অতিরিক্তভাবে আমি সময় বাড়াচ্ছি না। জ্যামিতিটা অতি সহজ, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো এক্স ওয়াই জেড একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার এক্স ওয়াই জেড কোণ ইকুয়ালস টু 90 ডিগ্রি আর এক্স জেড ইকুয়ালস টু 10 সেমি এবং এক্স ওয়াই জেড এক্স ইকুয়ালস টু 6 সেমি। তাহলে দেখো এই দুটি বাহুর মান দেওয়া আছে আর 90 ডিগ্রি কোণ অঙ্কন করবে, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে পারবে। দেখো এটা অতি সহজ, দেখো একটা সমকোণী একটা 90 ডিগ্রি কোণ তোমরা সহজে অঙ্কন করতে পারবে। দেখো স্ট্যান্ড ফর 90 ডিগ্রি কী করবে তোমরা, এই একটা বাহুর উপর 90 ডিগ্রি কোণ তোমরা সহজে অঙ্কন করতে পারবে। কেমন, 90 ডিগ্রি কোণ তো তোমরা অলরেডি অঙ্কন করতে পারবে। বলা হচ্ছে আমরা যদি এটা যদি কি কোণের মান বলা হচ্ছে এখানে এক্স ওয়াই জেড, এটা হচ্ছে ওয়াই কোণ আর এটাকে এক্স কোণ আর এটা হচ্ছে ওই জেড কোণ। কেমন, তাহলে হচ্ছে এক্স ওয়াই জেড কোণ হচ্ছে এটা 90 ডিগ্রি হচ্ছে। তাহলে এখানে কোন বাহুর মান দিয়েছে এক্স জেড, এক্স ওয়াই এক্স জেডের মান দেওয়া আছে, এক্স জেডের মান দেওয়া আছে 10 সেমি। এই এক্স জেডের মানটা তোমাদের 10 সেমি দেওয়া আছে। তাহলে আর একটা মান দেওয়া আছে এক্স ওয়াই এক্স ওয়াই এর মান দেওয়া আছে। এই এক্স ওয়াই এর মানটা প্রথমে তোমরা নিয়ে নেবে। এক্স ওয়াই কত দিয়ে দিয়েছে 6 সেমি, কত হচ্ছে 6 সেমি। তোমরা 6 সেমি তোমরা প্রথমে 6 সেমি অঙ্কন করে নেবে। 6 সেমি মানটা কি পেন্সিল কম্পাস আছে তোমরা কেটে নেবে। কেটে নেওয়ার পর কী করছে, কেনার পর এখানে যে বিন্দুটা বেরোবে এখান থেকে 10 সেমি এর উপরে কেটে নেবে। 10 সেমি একটা বাহুর স্কেল দিয়ে এঁকে নিয়ে 10 সেমির মানটা এখানে বসে এই 6 সেমির উপর এটা কেটে দেবে। কেটে দিলে কত হবে, এটা কিন্তু এক্স জেড মিলে দেবে। কেমন, তাহলে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করা হলো। তারপরে প্রশ্ন বলা হচ্ছে, দেখো তারপরে প্রশ্ন বলা হচ্ছে যে পি ও কিউ একটি ত্রিভুজ আঁকো যার পি কিউ ইকুয়ালস টু 4 সেমি, কিউ আর ইকুয়ালস টু 3 সেমি এবং পি ও কিউ 90 ডিগ্রি হলে পি ও কিউ আচ্ছা পি কিউ আর ত্রিভুজের পি আর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে একটা বাহু দুটো বাহুর মান দেওয়া আছে আর কিন্তু কত ডিগ্রি 90 ডিগ্রি বলা আছে পি ও। পরের প্রশ্ন দেওয়া আছে, দেখো একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো যার সমান দুটি বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটি দৈর্ঘ্য হচ্ছে 7.2 সেমি এবং সমান বাহু দুটি অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 100 ডিগ্রি। এটা তোমরা নিজে একটা দিয়ে চাঁদের সাহায্যে 100 ডিগ্রি কোণটা অঙ্কন করে নিয়ে তার মাপটা নিয়ে কোণের মাপ নিয়ে তোমরা ত্রিভুজটা দিয়ে তোমরা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করবে। সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটি বাহুর প্রতিটা মান দেওয়া আছে 7.2 আর 7.2 হলে কি, দেখো এরকম একটা সমদ্বিবাহু ত্রিভুজ এর অন্তর্ভুক্ত কোণ কত হবে 100 ডিগ্রি বলছে। এই 100 ডিগ্রি কোণটা তোমরা চাঁদার সাহায্যে 100 ডিগ্রি কোণটা অঙ্কন করে নেবে। অঙ্কন করে নেওয়ার পর তার এই কোণের মানটা কেটে নিয়ে এখানে মানটা বসিয়ে দেবে। কেমন, তাহলে এই দুটি সমান দুটি বাহু কত হবে 7.2 হবে, তোমরা যুক্ত করে দাও। কেমন, তাহলে কত হবে, কী বলা আছে এ বি সি একটা মান দিয়ে দাও, এ বি সি। এ বি সি ত্রিভুজের এ বি ইকুয়ালস টু এ সি হবে, কেননা এই দুটি বাহু সমান। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো এ বি সি একটি সমকোণ ত্রিভুজ আঁকো যার এ বি এ সি কোণ 90 ডিগ্রি, বি সি ইকুয়ালস টু 8 সেমি হলে এ বি সি কোণ 35 ডিগ্রি। এটাও তোমরা করবে, 90 ডিগ্রি কোণ প্রথমে এঁকে নেবে আর তার 35 ডিগ্রি কোণ অঙ্কন নিয়ে তারপরে ত্রিভুজটা অঙ্কন করবে। এ কোণের মান 90 ডিগ্রি হবে আর বি কোণের মান 35 ডিগ্রি হবে। তারপর বলছে এখানে দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন করতে বলছে। এই দুটো কিন্তু তোমরা দেওয়া আছে যে আমাদের স্কুলের নাচ গান আবৃত্তি ও তাৎক্ষণিক বক্তৃতার অনুষ্ঠান হবে। ষষ্ঠ সপ্তম শ্রেণীর অংশগ্রহণকারী ছাত্রদের একটি তালিকা দেওয়া হলো, তাদেরকে দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন করো। কেমন, আর পরেরটা হচ্ছে কৃষ্ণগড়ের কুমোরের 5 মাসের মাটির পুতুল ও সোলার তৈরির পুতুলের তথ্য দেওয়া হলো, এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের সাহায্যে প্রকাশ করো। এটা তোমরা নিজেরা করবে। কেমন, চলো আর নেই এখানে। এরপর আমি পরের ভিডিওতে 17 নম্বর মডেল স্কুলটা আলোচনা করব। আজকের আমি আলোচনা করলাম 16 নম্বর মডেল স্কুল। আজকে এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হবে আমার সেই 17 নম্বর মডেল স্কুলে। চলো।